হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। আজকের আমাদের আলোচনা কোশ্চেনার অ্যান্ড শিডিউলের পার্থক্য, যেটা বলেছিলাম গতদিন যে আমরা এই টপিকের উপর একটা ভিডিও আনছি এবং সেটার ভিডিওটা চলে এসেছে। তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। বেশ কিছু কনসেপচুয়াল আলোচনায় ভিডিওটাতে হবে, তোমরা কনসেপ্টটাও ক্লিয়ার করে নিতে পারবে। কোশ্চেনার এবং শিডিউলের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। দেখো, এবং প্রথমত বলে রাখি যে এটা WBCS অপশনাল সোশিওলজি, যারা অপশনাল সোশিওলজি নিয়েছো তাদের জন্য গুরুত্বপূর্ণ। নেট সেটের এই পার্ট থেকে প্রশ্ন আসে এবং BA ও MA সোশিওলজি রিসার্চ মেথোডোলজির খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হিসেবে কিন্তু এখান থেকে সাধারণত প্রশ্ন আসে। তো মেনলি আজকের এটা টার্গেট করা হচ্ছে, টোটাল বাংলা স্লাইড করা হয়েছে, বিশেষ করে BA ও MA সোশিওলজি বা যারা এই মুহূর্তে সামনের পরীক্ষার জন্য ভাবনা চিন্তা করছো তাদেরকে টার্গেট করে পড়ানো। কিন্তু এই কনসেপ্টটা আশা করি WBCS অপশনাল সোশিওলজি এবং নেট সেট যারা অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য এই কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং গুরুত্বপূর্ণ একটা ক্লাস বলে আমার মনে হয়। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি এই দুটো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমত আজকের আলোচনা, দেখো এটাকে আমরা বলে থাকি প্রশ্নমালা বা প্রশ্নপত্র, ওকে। আর এটাকে আমরা বলে থাকি, বাংলা বলি আমরা তপশিল। এবার কোশ্চেন আর শিডিউল, এই দুটির সংজ্ঞা প্রথমে আমরা দেখব। ডেফিনেশন, কোশ্চেনার বলতে কি বুঝি, তপশিল বা শিডিউল বলতে আমরা কি বুঝি, ওকে। চলো, আচ্ছা বলে রাখি আরেকটা বিষয়, যে তোমরা যারা স্টাডি ম্যাট চাইছো, ফুল স্টাডি ম্যাটের জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো বা তোমরা এই নম্বরে কলও করতে পারো, ঠিক আছে। তোমরা প্রত্যেকটা ক্লাসে স্টাডি ম্যাট পাবে। বেশ কিছু স্টাডি ম্যাট রেডি নেই, তো সেগুলোর জন্য দুঃখিত। অনেকেই চেয়েছিলে, আমি দিতে পারিনি, কারণ পরীক্ষাটা চলে এসছে, এই সময়ের মধ্যে দেওয়া সম্ভব হয়নি। তো আমি চেষ্টা করছি তোমাদের বেশ কিছু ফ্রি ক্লাস ইউটিউবে দিয়ে দেওয়ার, যাতে তোমরা সামনের পরীক্ষাটা দিতে পারো, ওকে। চলো, দেখো প্রথমত বলি প্রশ্নপত্র কি, কোশ্চেনিয়ার বলতে আমরা কি বুঝি, এটা শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু আসতে পারে। দেখো, গবেষণা সংক্রান্ত উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে, উপাত্তকে আমরা কি বলে থাকি ইংলিশে, ডেটা বা তথ্য, এটাই কিন্তু উপাত্ত, ওকে। গবেষণা সংক্রান্ত উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে অধিক ব্যবহৃত পদ্ধতি হিসেবে প্রশ্নপত্রের ব্যবহার উল্লেখযোগ্য। সাধারণত গবেষণার বিষয়বস্তুকে সামনে রেখে একাধিক প্রয়োজনীয় প্রশ্নাবলীকে সাজিয়ে প্রশ্নপত্র রচিত হয়। বুঝতে পারলে? দেখো, গবেষণার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, আমি প্রথমেই বলেছিলাম যে তথ্য, ডেটা ছাড়া কিন্তু সামাজিক গবেষণা সম্ভব নয়। তাহলে সমাজতত্ত্বে যখনই গবেষণা করতে চাইবো আমরা, তখন আমাদের সামনে এই ডেটাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ডেটা কালেকশন করতে হবে। তাহলে এই ডেটা কিভাবে কালেকশন করব? এই ডেটা কালেকশন করার জন্য প্রথমেই আমাদের মাথার মধ্যে যে প্রশ্নটা আসবে যে কি ডেটা কালেকশন করব। তাহলে কি ডেটা কালেকশন করব? আমার গবেষণার বিষয়বস্তু, ওকে, বা আমার অবজেক্টিভ, আমার গবেষণার যে অবজেক্টিভ, সেই অবজেক্টিভকে সামনে রেখে আমরা বেশ কিছু প্রশ্ন তৈরি করি। সেই প্রশ্নের উত্তর থেকে যে ডেটাটা পাবো সেটা আমার কাজে লাগবে আমার গবেষণার ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে প্রশ্নটা তৈরি করব আমার গবেষণার উদ্দেশ্যকে সামনে রেখে বা গবেষণার বিষয়বস্তুকে সামনে রেখে। বিশেষ করে সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে, যেটাকে আমরা কি বলেছি, ইন্টারভিউ, সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নপত্রের ব্যবহার পরিলক্ষিত হয়। সাক্ষাৎকার, তুমি ইন্টারভিউ নিচ্ছ একজনের, তাহলে স্বাভাবিকভাবে তোমার কাছে একটা প্রশ্নপত্র থাকা চাই, যে তুমি তার কাছ থেকে কি কি সম্পর্কে জিজ্ঞাসা করবে, কোন কোন সংক্রান্ত ডেটা নেবে, আর সেটার জন্য একটা প্রশ্নপত্র তৈরি করতে হয় গবেষককে, ওকে। বেকার বলেন, প্রতিটি প্রশ্ন একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে গড়ে উঠেছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে প্রত্যেকটা প্রশ্নপত্র তৈরির কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম আছে। আমি এই প্রশ্নটা তোমাদের সাজেশনও দিয়েছি, যে প্রশ্নপত্র একটা পারফেক্ট একটা কোশ্চেনিয়ার তৈরির জন্য কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হয়। এটাও একটা পার্ট। যেমন প্রশ্নপত্র তৈরি করার সময় প্রথমেই কি হয়, আমরা যাই সহজ থেকে জটিলের দিকে। বেশ কিছু বড় প্রশ্ন আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, খুব সেন্সিটিভ কোশ্চেন আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ এগুলো থেকে আমরা রেসপন্ডেন্টের কাছ থেকে রেসপন্স রেট খুব লো পেতে পারি, বা আমরা অনেক সময় নাও পেতে পারি, বা রেগে গিয়ে উত্তর নাও দিতে পারে। তো সেই কারণে প্রশ্নপত্র তৈরি করার সময় আমাদের অনেক কিছু কিন্তু মাথায় রাখতে হয়, ঠিক আছে। তো সেটার একটা আলাদা ক্লাস থাকবে। আমি জাস্ট এখানে বলে দিলাম যে বেকার কি বলছেন, যে
একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করেই কিন্তু কোশ্চেনিয়ারটা তৈরি করতে হয়। ক্লিয়ার? আশা করছি প্রশ্নপত্র তোমাদের কাছে পরিষ্কার। প্রশ্নপত্র হচ্ছে কি, আমরা বলতে পারি সেট অফ কোশ্চেন্স, যেটা কি আমরা রেসপন্ডেন্টদের কাছ থেকে ডেটা নেওয়ার জন্য ব্যবহার করে থাকি, মূলত সাক্ষাৎকার পদ্ধতিতে। ক্লিয়ার? দেখো এবার আসি একটু ওখানকার কনফিউশনগুলো একটু এখানে ক্লিয়ার হবে। দেখো, প্রশ্নপত্রের ন্যায় শিডিউল একটি নির্দিষ্ট কাঠামো কেন্দ্র করে কতগুলি প্রশ্নের একত্রিত প্রতিরূপ। আমরা কোশ্চেনিয়ারেও দেখলাম সেট অফ কোশ্চেন, কিছু প্রশ্নকে কেন্দ্র করে প্রশ্নপত্র, আবার শিডিউলেও কিন্তু প্রশ্ন থাকে। গবেষক উত্তরদাতার সামনে প্রশ্নগুলির উপস্থাপিত করেন এবং উত্তরগুলি লিপিবদ্ধ করেন। শিডিউলগুলি কোনো কোনো ক্ষেত্রে গবেষকের উপস্থিতিতে বিলি করা হয়ে থাকে। দেখো, খুব সহজ কথায় যদি আমরা বলি, শিডিউল কি হয়? ইন্টারভিউয়ের সময় ব্যবহার করা হয়। ইন্টারভিউ যখন নেওয়া হয় তখন কি হয়, যে প্রশ্নপত্রটা তো আমরা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় ইন্টারভিউ শিডিউল। আর কোশ্চেনিয়ারটা মূলত কি হয়, কোশ্চেনিয়ার যেটা বললাম সেটাও ডেটা কালেকশনের জন্যই ব্যবহার করছি, কিন্তু সেখানে অনেক সময় গবেষক কি উপস্থিত নাও থাকতে পারে। কিন্তু ইন্টারভিউটাকে রেসপন্ডেন্টের সঙ্গে ফেস টু ফেস ইন্টারভিউয়ের জন্য অবশ্যই গবেষকের উপস্থিতি অবশ্যই কিন্তু দরকার হয়। ক্লিয়ার? আমরা পার্থক্যে ঢুকলে আরেকটু ক্লিয়ার হবে যে ইন্টারভিউ শিডিউল কোনটা আর আমরা কোশ্চেনের কোনটাকে বলছি। দেখো, পার্থক্য কি? প্রশ্নপত্র তপশিল উভয় ক্ষেত্রে কতগুলি প্রকাশিত এবং গবেষণার উদ্দেশ্য ভিত্তিক প্রশ্ন সঞ্চিত থাকে। তাহলে দেখো, কোনো পার্থক্য নেই, কিন্তু এটা মিল বললাম যে দুটোই কিন্তু কতগুলি প্রশ্ন উত্তরদাতার কাছে প্রেরিত হয়, সেই সঙ্গে গবেষণার উদ্দেশ্য সম্পর্কিত একটা চিঠির সঙ্গে সংযুক্ত থাকে। কিন্তু এটা হচ্ছে আমরা দেখলাম যে বিশেষ করে দুটোর ক্ষেত্রেই কতগুলি প্রশ্ন নিয়ে আলোচনা হয়, কতগুলি প্রকাশিত প্রশ্ন সেগুলো গবেষণার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, কিন্তু গবেষণার উদ্দেশ্য সম্পর্কিত এই চিঠির সঙ্গে সংযুক্ত থাকে, যেটা আমরা প্রশ্নপত্র কি করি, প্রশ্নপত্র রেসপন্ডেন্টের কাছে পাঠানো হয়। এখন কি হয়, এখন আমরা পাঠাচ্ছি বাই মেল, আগে পাঠানো হতো কেমনভাবে, বাই পোস্ট পাঠানো হচ্ছে, রেসপন্ডেন্ট সেটার অ্যান্সার দিয়ে আবার রিটার্ন করবে, এটা ছিল প্রসেস। ওকে, সেই সঙ্গে কিন্তু শিডিউল কিন্তু তা নয়। শিডিউলের ক্ষেত্রে সকল প্রশ্নের উত্তর সংগ্রাহক দ্বারা সরাসরি গৃহীত হয়ে থাকে, অর্থাৎ রেসপন্ডেন্টের কাছ থেকে রিসার্চার ডিরেক্ট উপস্থিত থেকে কিন্তু ডেটা কালেক্ট করছেন। বোঝা গেল? তাহলে প্রশ্নপত্র কি হয়, বাই মেল, বাই পোস্ট যায়, যেটাকে পাঠানো হয় উত্তরদাতার কাছে, বা আমরা মনে করো যে সিম্পলি কোনো একটা কলেজের হলরুমে 200 জন রয়েছে, আমরা 100 জনের থেকে ডেটা নিতে চাই। তাহলে আমরা কি করব, কোশ্চেনের মেথড যদি আমরা করি, তাহলে কি করব, সেই 100টা প্রশ্ন 100 জন স্টুডেন্টকে দিয়ে দেবো, তারা নিজেদের মতো অ্যান্সার করে সেটা ফেরত দেবে। এটা কোশ্চেনের মেথড। বুঝে গেল? এখন বাই পোস্টটা তো নেই, এখন বাই মেল হয়ে গেছে। ঠিক আছে, অনেক মেল দেখবে আমাদের কাছে আসে, সেগুলো অনেক সময় কি হয়, ইমেলের রেসপন্স করারও আমরা টাইম পাই না। তাহলে বাই পোস্টেও এই সমস্যাটা ছিল। একটা প্রশ্নপত্র রিটার্ন করার হয়তো সেই রেসপন্ডেন্ট সময়ও পেত না, বা অনেক সময় রেসপন্স রেট এটার খুব কম অ্যাকচুয়ালি। তাহলে প্রথম পার্থক্য গেল যে কিভাবে কালেক্ট করা হয়। দ্বিতীয় পার্থক্য, প্রশ্নপত্রের মাধ্যমে উপাত্ত সংগ্রহের পদ্ধতি তুলনামূলকভাবে কম খরচ সাপেক্ষ। কেন কম খরচ সাপেক্ষ? দেখো, একসঙ্গে আমি 100 জনের ডেটা একদিনে নিতে পারি, তাই তো? কম খরচ, কম সময়। একদিনে আমরা 100 জনের ডেটা নিতে পারি, কিন্তু একদিনে 100 জনের ইন্টারভিউ কিন্তু আমরা নিতে পারবো না, ইম্পসিবল। একদিনে 100 জনের ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়, সম্ভব হলেও সেটা খুব কষ্টকর। কিন্তু তপশিল খরচ সাপেক্ষ, তাছাড়া অন্য আনুষঙ্গিক খরচও প্রশ্নপত্রের তুলনায় বেশি। দেখো, অন্যান্য আনুষঙ্গিক খরচও প্রশ্নপত্রের তুলনায় বেশি। আমরা যখন একটা ইন্টারভিউ নিতে যাব, পার্টিকুলারলি কোনো একটা গ্রাম থেকে যদি 100 জনের কাছ থেকে ইন্টারভিউ নিই, তাহলে সেই গ্রামের যাওয়ার জন্য অন্যান্য আনুষঙ্গিক খরচ কিন্তু স্বাভাবিকভাবেই চলে আসে। 3 নম্বর, দেখো, প্রশ্নপত্রের মাধ্যমে উপাত্ত সংগ্রহ নানানভাবে ব্যাহত হতে পারে। কেমন? ওই যে বললাম যে বাই পোস্টে পাঠানো হলো প্রেরিত প্রশ্নপত্র, সেটা আর রিটার্ন করলো না। তবে প্রেরিত প্রশ্নপত্রের অধিকাংশই ফিরে আসে না, ম্যাক্সিমাম ফিরে আসে না। তাহলে এটার রিটার্ন রেট খুব কম সংখ্যক কিন্তু রিটার্ন হয়। অনেকাংশে উত্তরদাতা কি করে, পূর্ণাঙ্গ প্রশ্নপত্র ফেরত পাঠায়, যে উইথাউট এনি রেসপন্স সেটাকে ফেরত পাঠিয়ে দিল।
ফেরত পাঠান হবে এটা, পূর্ণাঙ্গ প্রশ্নপত্র ফেরত পাঠান। কিন্তু শিডিউলের ক্ষেত্রে, শিডিউলের মধ্যে এই ধরনের সম্ভাবনা অনেক কম, মানে শিডিউলের ক্ষেত্রে এটা হবে, শিডিউলের ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। কারণ কি, এখানে তো রিসার্চার আর রেসপন্ডেন্ট একদম ফেস টু ফেস, তাই তো, ফেস টু ফেস বসে কিন্তু ডেটা কালেক্ট করছে, ঠিক আছে। চলো 4 নম্বর, প্রশ্নপত্রের ক্ষেত্রে কে উত্তর দিচ্ছেন তা এখানে স্পষ্ট থাকে। কেন? কারণ এখানে তো রিসার্চার উপস্থিত থাকে না, রিসার্চার তো দেখতে পাচ্ছেন না যে কে উত্তর দিচ্ছে। আমি যাকে টার্গেট করে প্রশ্নপত্রটা পাঠিয়েছি সেই ব্যক্তি কি উত্তর দিচ্ছে কিনা, এই বিষয়ে কিন্তু একটা সন্দেহ থেকেই যায়। শিডিউলের ক্ষেত্রে কিন্তু তা হয় না, কারণ শিডিউলের ক্ষেত্রে এই যে ফেস টু ফেস রেসপন্ডেন্ট উত্তর দিচ্ছে, রিসার্চার ডিরেক্ট নিজে সেটাকে কালেক্ট করছেন, বোঝা গেল। 5 নম্বর চলে আসো। 5 নম্বর, প্রশ্নপত্রের পদ্ধতি অনেকখানি ধীর গতি, খুব স্লো সম্পন্ন, প্রশ্নগুলি উত্তরদাতার কাছে প্রেরণ এবং পূরণ এবং পুনঃপ্রেরণের মাঝে একটা দীর্ঘ সময় ব্যয় হয়। দেখো, প্রেরণ করা হলো, তারপর সেই ব্যক্তি পূরণ করবে, তারপর সেই ব্যক্তি আবার পুনঃপ্রেরণ করবে, আবার সেটাকে সেন্ড করবে। তাহলে এই যে প্রসেস, এই প্রসেসটা তো খুব সহজ নয়, প্রসেসটা অনেক দীর্ঘ। আমরা যদি বাই মেলও দেখি, এখন যদি বাই মেল দেখি, সেই ব্যক্তি মেলটা পেলো, মেলটা ফিল আপ করবে, তাই তো, মেল একটা কোশ্চেনার এসে মেলে ফিল আপ করলো, ফিল আপ করবার পর তারপর কিন্তু সেন্ড করবে। এটা এখন অনেকটা সহজ হয়েছে, কিন্তু তারপরেও এই মেলটা কিন্তু সেই ব্যক্তি তার উপযুক্ত সময় মতোই খুলবে। সেই ব্যক্তির দেখা গেল 7 দিন পর উপযুক্ত সময় হলো, সেই ব্যক্তি দেখা গেল 30 দিন পর উপযুক্ত সময় হলো। বুঝতে পারছো নিশ্চয়ই বিষয়টা, ক্লিয়ার? তাহলে শিডিউলের ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা নেই। শিডিউলের ক্ষেত্রে এই ধরনের পুনঃপ্রেরণের মতো বিষয়গুলি সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকে। তাই শিডিউল পদ্ধতি বলে মোটেই সময় সাপেক্ষ পদ্ধতি নয়, শিডিউল কিন্তু সময় সাপেক্ষ নয়, অপেক্ষাকৃতভাবে প্রশ্নপত্র কিন্তু সময় সাপেক্ষ, ক্লিয়ার? নাম্বার 6, উত্তরদাতা যদি শিক্ষিত হন, উত্তর দানের ক্ষেত্রে সহযোগিতা মানসিকতা সম্পন্ন হন, তাহলেই প্রশ্নপত্র পদ্ধতি সার্থকভাবে কার্যকরী হতে পারে। দেখো, প্রশ্নপত্র বা কোশ্চেনের মেথডটা আমরা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারি না। আজকে একটা ব্যক্তি যদি শিক্ষিত না হন বা যদি তিনি পড়তে না পারেন, লিখতে পড়তে যদি না পারেন, তাহলে আমি একজন রিসার্চার হিসেবে যদি তার কাছে কোনো প্রশ্নপত্র পাঠাই, সেই প্রশ্নপত্র তিনি পড়তে পারবেন না। এই প্রশ্নপত্র পড়ার ক্ষমতা তার নেই, কারণ তিনি শিক্ষিত নন বা সেই ভাষাটি তিনি জানেন না, ক্লিয়ার? তাহলে উত্তরদাতার এছাড়া উত্তরদানের ক্ষেত্রে সহযোগিতা দরকার এবং উত্তর দেওয়ার মানসিকতাটাও কিন্তু দরকার। তবেই কিন্তু আমি সেই প্রশ্নপত্র থেকে সার্থকভাবে, মানে আমি ডেটাটা প্রপারলি কালেক্ট করতে পারবো। তাহলে বুঝতে পারছো অনেক সমস্যা, কিন্তু শিডিউলের ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা নেই। উত্তরদাতাকে নিয়ে গবেষণা চালানো যেতে পারে, উত্তরদাতার প্রাপ্তির ক্ষেত্রে এখানে বিশেষ অসুবিধা হয় না, ক্লিয়ার? কারণ এখানে উত্তরদাতাকে শিক্ষিত হতে হবে না, আমি মুখে বলবো, তিনি সেটা শুনে অ্যান্সার দেবেন, ক্লিয়ার? চলো নাম্বার 7, প্রশ্নপত্র গঠনের ক্ষেত্রে নমুনা গবেষণা, রায় পরিশান ও অভিশান ও অন্য কার্যকারী হবে, এটা কার্যকারী আবশ্যকতা থাকে। কিন্তু শিডিউলের ক্ষেত্রে কম গুরুত্ব হিসেবে মনে করা হয় এগুলো। বিশেষ করে একটা ব্যক্তির ওপিনিয়ন নেওয়া হয়, একটা ব্যক্তির অন্যান্য কার্যকারী আবশ্যকতা বেশ কিছু পার্ট থাকে, যেগুলো প্রশ্নপত্রের ক্ষেত্রে একটা পার্ট, তো সেটার সমস্যাটা কিন্তু আমরা শিডিউলের ক্ষেত্রে দেখতে পাই না। প্রশ্নপত্রের মাধ্যমে সংগৃহীত উপাত্তের গুণমান নির্ভর করবে প্রশ্নপত্র ও উত্তরদাতার গুণমানের উপর। উপাত্তের গুণমান প্রশ্নপত্রের এবং উত্তরদাতার গুণমানের উপর নির্ভর করবে, কিন্তু শিডিউলের ক্ষেত্রে উপাত্তের অনুমান নির্ভর করবে তথ্য সংগ্রহের অনুমানের উপর। তাহলে উপাত্ত কেমন হবে সেটা তথ্য সংগ্রহের অনুমানের উপর নির্ভর করবে, ক্লিয়ার? অর্থাৎ কিনা এখানে একটা রিসার্চারের একটা বড় রোল কিন্তু থাকে। নাম্বার 9, প্রশ্নপত্রের সাহায্যে উত্তরদানের ক্ষেত্রে উত্তরদাতাকে অনেক বেশি মনোসংযোগ হতে হয়, কারণ প্রশ্নপত্র নিজে পড়ে তাকে বুঝতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, পড়ে সেটাকে বুঝে তারপর উত্তর দিতে হবে। তাই একত্রে প্রশ্নপত্র গঠনগত দিকের প্রতি দৃষ্টি রাখতে হয়। তাহলে প্রশ্ন কি বলছে সেই দৃষ্টিটা কিন্তু স্বাভাবিকভাবে রাখতে হয়। কিন্তু শিডিউলের ক্ষেত্রে উত্তরদাতার মনোসংযোগের প্রয়োজন হয় না, মানে অত ইনডেপথে যাওয়ার প্রয়োজন হয় না। কেন? কারণ সেই ব্যক্তি প্রশ্ন বলছে, তিনি অ্যান্সার দেবেন। তাই গুরুদায়িত্ব অবশ্য প্রশ্নকর্তার বিশেষভাবে বহন করে থাকে, ক্লিয়ার?
এটা একটা পার্থক্য। এবং নাম্বার 10 যেটা, যে পর্যবেক্ষণের ক্ষেত্রে শিডিউল পদ্ধতি কার্যকারী হতে পারে না, অপরদিকে সমীক্ষা, নিরীক্ষা ইত্যাদির ক্ষেত্রে প্রশ্নপত্র অধিকতর কার্যকারী হয়ে থাকে। অর্থাৎ আমি বলতে চাইছি এখানে যে দুটি পদ্ধতির আলাদা আলাদা কিছু অ্যাপ্লিকেশন আছে। আমি শিডিউল পদ্ধতি কখন নেব? দেখো, আমি অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি, অবজার্ভ করছি একজনকে, তাহলে সেখানে শিডিউল পদ্ধতি কার্যকরী হবে না। সেখানে কিন্তু সমীক্ষা, নিরীক্ষা, সেখানে কিন্তু আমরা দেখছি যে অবজারভেশনের সময় আমরা কখনোই শিডিউল পদ্ধতি কার্যকরী করতে পারবো না, কারণ তাদেরকে আমি কোনো রকম প্রশ্ন জিজ্ঞাসা না করে অ্যান্সার নিতে চাইছি। ক্লিয়ার? পর্যবেক্ষণ। আর অন্যদিকে বিশেষ করে অনেক সংখ্যক ডেটার আমার প্রয়োজন যদি হয়, তাহলে কিন্তু সমীক্ষা, নিরীক্ষা এই সবগুলোর ক্ষেত্রে কোশ্চেনিয়ার মেথডটাই সব থেকে বেস্ট। ক্লিয়ার? কোশ্চেনিয়ার মেথডটা আমাকে সেই জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে দুটো পদ্ধতির আলাদা আপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটা আমাকে মাথায় রাখতে হবে। যেমন মনে করো, বেশ একটা ট্রাইবাল এরিয়াতে ট্রাইবাল ল্যাঙ্গুয়েজটা একটা ব্যক্তি ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ বোঝেন না, বা তাহলে কি হবে, সেখানে কিন্তু আমি কোশ্চেনিয়ার মেথডটা আমি অ্যাপ্লাই করতে পারবো না। বেশ কিছু ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার থাকে, সেই ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার, কালচারাল ব্যারিয়ার, এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের মেথডটাকে আলাদা করতে হয়। যেখানে যেটা সুইটেবল আমরা সেখানে সেটা অ্যাপ্লাই করে থাকি। এবং পদ্ধতিগত দিক থেকে তো দুটো পদ্ধতির সুবিধা অসুবিধা আছেই, সেগুলোও তোমরা পড়বে যে কোশ্চেনিয়ারেরও বেশ কিছু সুবিধা, আবার একই সঙ্গে শিডিউলেরও বেশ কিছু সুবিধা, এবং দুটো মেথডেরই আমরা দেখতে পাচ্ছি কিছু অসুবিধাও কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। ওকে, ঠিক আছে। তো এইভাবে তোমরা এই 10টা পার্থক্য আমি বলে দিলাম, এগুলোও তোমরা খাতায় নোট করে নাও, এবং আশা করছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তোমরা তৈরি করে রাখো। 15 নম্বরের পেতে পারো, 5 নম্বরের পেতে পারো। ইভেন এখান থেকে শিডিউল কাকে বলে এবং আমাদের কোশ্চেনিয়ার কাকে বলে, এর থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন তোমরা পেতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।